বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, সেই মাত্র চাকরি চলে যাবে, সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও। এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশ এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন, কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক পাল্টা বৈঠক, আলোচনা পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের কিংবা শেখ হাসিনার শাসনামলের কোন গুম খুন নির্যাতনের দায় নিতে চান না। বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার ঠেকাতে ওয়াকারুজ্জামানের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে এবং নানা তরফের চাপের মুখে যখন সেনা কর্মকর্তাদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এবং ওয়াকারুজ্জামান সরাসরি সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের একটি অংশের কাছে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে কেন তিনি অভিযুক্ত হতে পারেন বা বিচারের মুখোমুখি হতে পারেন বলে যাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল, সেই ব্যক্তিদেরকে, বিশেষ করে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে কি কারণে তিনি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করে দিলেন, এসব প্রশ্ন যখন সব দিক থেকে ওয়াকারুজ্জামানকে একটা অবিশ্বাস সন্দেহের কেন্দ্রে শুধু রেখেছে তাই নয়, তাকে এক ব্যাপক প্রশ্নের সম্মুখীন করেছে। আর যখন যেই পক্ষটি ভাবছিলেন যে সেনা কর্মকর্তাদের এই বেসামরিক আদালতে বিচার হতে দেওয়া উচিতই নয়, সেনাবাহিনীর বরং এ ধরনের একটা উদ্যোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি জরুরি অবস্থা জারির দিকে যাওয়া উচিত, এসব যেই পক্ষটি বলছিলেন, তারা যখন বুঝেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, বিশেষ করে কোনো কড়া সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই ক্যান্টনমেন্টের ভেতর এরই মধ্যে একরকমের হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন কিনা, কিংবা তাকে খুব শিগগিরই অন্তরীণ করা হয় কিনা এবং গ্রেফতারের মুখোমুখি হতে হয় কিনা, সেই প্রশ্ন, সেই জল্পনা ব্যাপক জোর পেয়েছে সেনা সদরের ভেতরে এবং বাইরে। এর কারণ হচ্ছে, দেখুন, সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের বিচার চলছে, যেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজেকে রাজসাক্ষী করে বিচারের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন, সেই বিচারে কেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন না? এই প্রশ্ন আপনারা জানেন, ধরুন আমি সহ নানা তরফেই নানা সময় করা হয়েছে। কারণ জুলাই আগস্ট আন্দোলনটিতে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের যেসব বাহিনী সরাসরি জুলাই আগস্ট আন্দোলন দমনে নিয়োজিত ছিল রাজপথে, সেই বাহিনীগুলোর মধ্যে একেবারে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কাজেই সেনাবাহিনী বা সেনাবাহিনীর সে সময়ে মোতায়েনকৃত সদস্যবৃন্দ, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই বিচার কাজ থেকে ছাড় পাওয়ার আসলে কোনো সুযোগ থাকবার কোনো কারণ নাই। কারণ আমরা জানি ৩রা আগস্টের ৩ তারিখে এমনকি তরুণ সেনা কর্মকর্তারা যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানালেন যে তারা আর জুলাই আগস্ট আন্দোলনের বিপক্ষে শক্তিশালী অবস্থানে দাঁড়াতে চান না, তারা আর গুলি ছুটতে চান না সোজা কথায়, তারপরেও এমনকি ৪ তারিখ রাতেও ৫ তারিখের মার্চ টু ঢাকা কর্মসূচি কি করে ঠেকানো যায়, সেই আলোচনায় প্রধানমন্ত্রীর দফতরে গভীর রাত পর্যন্ত আলোচনায় নিয়োজিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে। এবং সেই বৈঠকে তিনি শেষ পর্যন্ত এই আশ্বাস দিয়ে আসেন যে সেনাবাহিনীর নেতৃত্বে এই মার্চ টু ঢাকা ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে এবং তিনি সরকার রক্ষা করতে পারবেন। যদিও পরে ৫ই আগস্ট তিনি মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করেন এবং সেটাকে ৩রা আগস্টের ৩ তারিখ তরুণ সেনা কর্মকর্তারা যে সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিলেন যে তারা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবেন না, তার একটা নজির হিসেবে দেখা হয়। কিন্তু তাতে জুলাই মাস জুড়ে সেনাবাহিনীর সদস্যদের অপরাধ, সেনা প্রধানের দায়িত্ব কমে না।
আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে দেখেন জাতিসংঘ প্রতিবেদনটা। জাতিসংঘ প্রতিবেদনে যেমন স্পষ্টত একেবারে ভূমিকাতেই লেখা আছে যে কার কি ফৌজদারি দায় সেটা চিহ্নিত করতে যেমন আরো সুনির্দিষ্টভাবে এই অভিযোগগুলো তদন্তের প্রয়োজন আছে, কিন্তু যে পরিমাণে রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে, এই রক্তক্ষয় নির্যাতনের সঙ্গে এই পুরো ঘটনাবলী সরকারের শীর্ষ নেতৃবৃন্দ মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর প্রধানরা জানতেন না, সে সময় যে বাহিনীরা মোতায়েন ছিলেন তারা জানতেন না, এটা ভাববার কোনো কারণ নেই। সেই জাতিসংঘ প্রতিবেদন বিশ্লেষণ করেও কিন্তু এই প্রশ্ন খুব গুরুতরভাবে আসবে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো তাহলে বাঁচতে পারেন না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা থেকে। দেখেন, পুলিশ আইন আর সামরিক আইন এই দুটোর মধ্যেও কিন্তু মানে বিধি, এই বাহিনীগুলো কিভাবে পরিচালিত হয়, সেই পুলিশ বিধি আর সামরিক বিধিতেও কিন্তু একটা খুব মৌলিক পার্থক্য আছে। পুলিশের ক্ষেত্রে যেমন যেই পুলিশ সদস্য গুলি চালাচ্ছেন শেষ পর্যন্ত তার ব্যক্তিগত দায় চিহ্নিত করতে হবে, কারণ পুলিশকে যখন অস্ত্র দেওয়া হয় তখন এই বিধির আওতায় দেওয়া হয় যে পুলিশ তার নিজের বুদ্ধি বিবেচনা এবং কতটা ঝুঁকি সামনে থেকে আসছে তার উপর বিবেচনা করে আসলে অস্ত্র প্রয়োগ করবে। মানে লাঠিচার্জ করলেও সেটা তার নিজ দায়িত্বে করতে হবে, গুলি ছুড়লেও সেটা তার নিজ দায়িত্বে, ব্যক্তির নিজস্ব দায়িত্বে করতে হবে। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ড, নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই সেনা সদস্যরা, যেখানে যেই সেনা সদস্য মানবতা বিরোধী অপরাধ করেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময়, এর প্রত্যেকটি দায় কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে সরাসরি সামরিক বিধি অনুযায়ীও সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেই নিতে হবে। সেনাবাহিনীর ভেতরে এই আলাপটা খুব জোরদার হয়ে উঠেছে। একদিকে যেমন ভীতি ছড়িয়ে পড়েছে একটা অংশের মধ্যে যারা সেনাবাহিনীর সদস্য হিসেবে মোতায়েন ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুলাই আগস্ট আন্দোলনের সময়টায়, তারা যেমন এই ভয়ের ভেতরে আছেন যে তাদের নামেও মামলা হতে যাচ্ছে, কারণ তারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তত 150 জনের বিরুদ্ধে আরো গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছেন, যারা প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনের জন্য অভিযুক্ত হবেন এবং এরা প্রত্যেকেই সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত। ঠিক তেমনি সেনাবাহিনীর ভেতরে এটাও সকলে জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা থেকে বাঁচতে পারবেন না। দেখেন, 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার খবরটা যখন সেনা সদর দপ্তরে দাঁড়িয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করলেন, তখন ছবিতে দেখেন বা খবরে পড়েন দেখবেন যে আরো অনেক সেনা কর্মকর্তারা তার পেছনে দাঁড়ানো ছিলেন। সেখানে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন ছিলেন, যিনি মিলিটারি অপারেশনস এর পরিচালক। সেখানে সেনা সদর দপ্তরের যে জাজ ডিপার্টমেন্ট, বিচার বিভাগ, সেনা বিচার যারা পরিচালনা করেন, সেই জাজ ডিপার্টমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল আসিফ ইকবাল ছিলেন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ ছিলেন। এই যে বেশ কয়েকজন জেনারেল মিলে, এছাড়া কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তাও ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এই যে দলে বলে জেনারেলেরা উপস্থিত হয়ে সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার কথাটা পরিষ্কার করে বললেন এবং সংবাদ মাধ্যমকে তারা জানালেন যে মানবতার বিরোধী অপরাধে অভিযুক্ত হওয়া মাত্র সার্ভিস থেকে বরখাস্ত হিসেবে ধরে নেওয়া হবে, এবং সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন যে সংশোধন এনেছে গ্রেফতারি পরোয়ানা জারির 2 দিন আগে, মানে গত সপ্তাহে, সেখানেও স্পষ্ট করে তারা রেখেছে যে কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি অভিযোগ গৃহীত হয় এবং সেই ব্যক্তিকে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তাহলে তিনি আর প্রজাতন্ত্রের কোনো দায়িত্বে নিয়োজিত থাকতে পারবেন না। মানে সেনা কর্মকর্তা হলেও তার চাকরি চলে যাবে। তার মানে যেই মাত্র কোন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে, গ্রেফতারি পরোয়ানা জারি হবে, সেই মাত্র চাকরি চলে যাবে, সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হলেও। এই কথাটাই কিন্তু জেনারেলদের এই একটি অংশই এসে যে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বললেন, কারণ এই পক্ষটি গত কয়েকদিন ধরে বৈঠক, পাল্টা বৈঠক, আলোচনা, পাল্টা আলোচনায় এই সিদ্ধান্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও জানিয়েছেন যে সেনাবাহিনী হিসেবে তারা জুলাই আগস্ট আন্দোলনের
কিংবা শেখ হাসিনার শাসনামলে কোনো গুম খুন নির্যাতনের দায় নিতে চান না। তারা মনে করেন, জেনারেলদের এই অংশটি মনে করেন যে সরাসরি এ ধরনের কোনো অভিযোগ এলেই সেই সেনা কর্মকর্তাকে বরখাস্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং বরখাস্ত সেনা কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর দিক থেকে সেই ব্যক্তির বেসামরিক আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। মানে সামরিক বিধিতে তাদের ক্ষেত্রেই সামরিক আইনে বিচার হওয়ার কথা যারা সার্ভিং সেনা কর্মকর্তা। তো আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়া মাত্র যেহেতু আপনার চাকরি চলে যাচ্ছে, মানে সেনাপ্রধান ওয়াকারেরও যাবে বা যে কোনো সেনা কর্মকর্তার যাচ্ছে, কাজেই সেক্ষেত্রে এদিকে কোনো বাধা নেই এবং তারা মনে করেন সেনাবাহিনীর কর্তব্য দ্রুততম সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সেনা হেফাজতে এনে জনমানুষের মধ্যে এই আস্থা তৈরি করা যে সেনাবাহিনী কাউকে সেফ এক্সিট দিচ্ছে না। আর এই জেনারেলদের এই অংশটিরই মূল আপত্তি, মূল সন্দেহ সেনাপ্রধান ওয়াকারের প্রতি ওই জায়গাটাতে যে কেন তিনি তার কোর্সমেট ডিজিএফআই এর সাবেক ডিজি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জেনারেল আকবর সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে, মানে ডিজিএফআই এর 5 মহাপরিচালককে তিনি কেন পালিয়ে যেতে দিলেন? কি করে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব কবির আহমেদ যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবর হওয়ার পর দিন কি করে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেন? এই প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট উত্তর জেনারেলদের সামনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিতে না পারার পর থেকেই একদল বলছেন, খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের ভেতরে একরকম হাউস অ্যারেস্ট বা গৃহান্তরীণ অবস্থায় আছেন। দেখেন, জাতিসংঘ যে রিপোর্টটি তৈরি করেছে জুলাই আগস্ট আন্দোলনের, সেই রিপোর্টের ৭৩ পাতায় বাংলাদেশ আর্মি এই অংশটি ২৭৮ নাম্বার অনুচ্ছেদ, এই অংশটি যদি পড়েন দেখবেন সেই অংশটিতে জাতিসংঘ সরাসরি আর্মিকে কি কি কারণে দোষী সাব্যস্ত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে তার এক রকমের সুস্পষ্ট বর্ণনা দিয়েছে। ২৭৮ নম্বর পয়েন্টে তারা লিখছে, বাংলাদেশের সেনাবাহিনীর সৈন্যরা সরাসরি সামরিক গ্রেডের রাইফেল থেকে, মিলিটারি রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুড়েছে অন্তত 3টি অকেশনে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এবং মানে মেরে ফেলার ইন্টেন্ট নিয়ে, উদ্দেশ্য নিয়ে, এবং অন্তত একটি ক্ষেত্রে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর তারা লিখছে অনেক জায়গাতেই সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়েছে, যেই ফাঁকা গুলি ছোড়াও এক রকমের দায়িত্বহীন আচরণ ছিল এবং তার ফলেও ধারণা করা যায় যে বিভিন্ন রকম অ্যাডিশনাল ইনজুরি, মানে নানা জনে আহত এবং মৃত্যুর হতাহতের ঘটনা ঘটেছে। লিখছে জাতিসংঘ যে যদিও অন্য বাহিনীগুলোর চাইতে যতটুকু তথ্য জাতিসংঘ পেয়েছে, কারণ জাতিসংঘ ওই রিপোর্টে কিন্তু বলেছে না সেনা সদর দপ্তর থেকে না সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কোন তরফ থেকে কোনো তথ্য তাদেরকে সরবরাহ করা হয় নাই, সরকারও এইসব তথ্য জোগাড় করে এনে জাতিসংঘকে দিতে পারে নাই। জাতিসংঘ বলছে যে অন্য বাহিনীগুলোর থেকে পুলিশের চাইতে, র্যাবের চাইতে অনেক কম শক্তি প্রয়োগ করেছে বটে সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনী মূলত তাদের সুরক্ষায় কাজ করেছে। এবং 279 নাম্বার পয়েন্টে জাতিসংঘ পরিষ্কার ভাবে লিখছে যে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স যাতে বড় ধরনের মানে ভায়োলেশন ঘটাতে পারে, আইনের লঙ্ঘন ঘটাতে পারে, সেই কাজের জন্য একটা ইম্পর্টেন্ট এনাবলিং রোল, মানে সহযোগীর ভূমিকা পালন করেছে বাংলাদেশ আর্মি। এবং সেক্ষেত্রে তারা এরপরের যে অংশটা যদি পড়েন জাতিসংঘ রিপোর্টের 279 পয়েন্টে দেখবেন পরিষ্কার ভাবে কেন সেনাপ্রধানকে বিচারের মুখোমুখি করতে হবে তা লেখা আছে। সেখানে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খালি করার যে কাজটা হয়েছিল, মানে জুলাইয়ের 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এই ঢাকা চিটাগং মহাসড়ক পুরো দখলে রাখেন বিক্ষোভকারীরা এবং সেই মানে রাস্তাটা, সড়কটা খালি করতে, আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ এবং র্যাব কমিটেড নিউমারাস এক্সট্রা জুডিশিয়াল কিলিংস ইন অ্যান্ড অ্যারাউন্ড যাত্রাবাড়ির ওই এলাকাটাতে পুলিশ আর র্যাব অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাতিসংঘ বলছে যে এই আর্মি এই হাইওয়ে ক্লিয়ারেন্স, মহাসড়ক যাত্রাবাড়ি মহাসড়ক ক্লিয়ারেন্স অপারেশনে সৈন্য নিয়োগ করেছিল এবং আর্মি চিফ
সেনাবাহিনী প্রধান পার্সোনালি যাত্রাবাড়ি গিয়ে কিন্তু 23 তারিখে অপারেশন সফল হয়েছে, মানে যাত্রাবাড়ি সড়ক তারা মুক্ত করেছেন, সেই কথা ঘোষণা করতে কিন্তু সেখানে যান। দেখেন পত্রিকার খবরে যদি পড়েন তখনও দেখবেন যে 23শে জুলাই এই খবর আসলো যে সেনাপ্রধান ও পুলিশ প্রধান 5 দিন পর যাত্রাবাড়ি এলাকা সেনাবাহিনী পুলিশের নিয়ন্ত্রণে এবং তারা দুজন মিলে এই এলাকা পরিদর্শন করেন এবং পুলিশ প্রধান তখন বলেন, সেনাবাহিনী প্রধান তখন বলেন ওয়াকারুজ্জামান, যে সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে তা অবর্ণনীয়। মানে যাত্রাবাড়ির ঢাকার যাত্রাবাড়ি থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল চিটাগং রোড এলাকা টানা 5 দিন পর যে তারা মুক্ত করেছেন, সেটা কিন্তু পুলিশ প্রধান আর সেনাবাহিনী প্রধান তাদের দুই বাহিনী যেহেতু এতে কাজ করেছে সেটা গিয়ে পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণাও দিয়েছিলেন। কাজে এই জায়গাটা পড়লে পরিষ্কার বুঝবেন যে তাজুল ইসলামের হাতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অভিযোগ একেবারে তৈরি করে রেখেছেন টেস্ট কেস হিসেবে। সেনাবাহিনীর ভেতরেও এই আলাপ একেবারে পরিষ্কার ভাবে হয়েছে যে টেস্ট কেস হিসেবে তিনি প্রথমে এই 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, অভিযোগ আনলেন আয়নাঘর কাণ্ডের জন্য। এখন জুলাই আগস্ট আন্দোলনে সেনা কর্মকর্তাদের এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট আসা, গ্রেফতারি পরোয়ানা আসা সময়ের ব্যাপার মাত্র। এবং এখানে এবং জাতিসংঘ রিপোর্টে কিন্তু পরিষ্কারভাবে এই কথাটাও আছে, এই পাতাতে 73 নম্বর পাতায় 279 নম্বর পয়েন্টে, যে আর্মি চিফ এমনকি 4 আগস্টেও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে কি করে তারা মাস প্রটেস্ট বিক্ষোভ ঠেকাবেন সেটাতে শুধু কাজ করেছেন তাই নয়, পুরো জুলাই আগস্ট জুড়ে সেনাবাহিনী ব্লক রেইডে, যেই ব্লক রেইডের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব আরবিট্রারিলি ইচ্ছা মতো বিক্ষোভে অংশগ্রহণকারীদের ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে, সেই জায়গাগুলোতে তারা যাতে যেমন ইচ্ছা করে যত ইচ্ছা ব্যক্তিকে গ্রেফতার নির্বিচারে গ্রেফতার করতে পারে সেই প্রোটেকশনও দিয়েছে আর্মি। এবং আমি যেটা বললাম, আর্মি কাজ করে নির্দেশনায়, কমান্ড স্ট্রাকচার আছে আর্মির। কাজেই সেনাবাহিনীর একজন সদস্যকে কোনোভাবেই তিনি যখন কোনো সেনা নির্দেশনায় মোতায়েন ছিলেন তার দায়িত্ব পালনে, তখন তার উপরের কমান্ডিং অফিসার এবং সর্বোচ্চ কমান্ডিং অফিসার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দায়ী করা ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়ে উঠবে না। তবে সেনা সদর দপ্তরের ভেতরে নজরদারিতে আছেন বটে সেনাপ্রধান ওয়াকার, তিনি সেফ এক্সিট পান কিনা কিংবা সেফ এক্সিটের ব্যবস্থা করতে পারেন কিনা, আমার মনে হয় এটাই সবচেয়ে আলোচিত সেফ এক্সিটের ঘটনা হতে যাচ্ছে। জাতিসংঘ রিপোর্ট অবশ্য লিখছে যে এই সেনাপ্রধান এবং এই সেনাবাহিনী যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বাংলাদেশ ছেড়ে সেফ এক্সিট পাওয়ার ব্যবস্থা করেছেন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ আইনের আওতার বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে